ঠাকুর পরিবারের সবার আদরের মেয়ে আরতি, যাকে গ্রামের ছেলেরা দূর থেকে দেখলেই পালিয়ে যেত, কারণ তার বাবা আর ভাই ছিল পুরো এলাকার সবচেয়ে ক্ষমতাশালী মানুষ। কিন্তু অবাক করা বিষয় হলো, সেই আরতি ছোটবেলা থেকেই ভালোবাসতো গ্রামের নিচু জাতের ছেলে বাবলুকে। আরতি চেয়েছিল বাবলু বড় অফিসার হয়ে একদিন তাকে নিয়ে এই অভিশপ্ত গ্রাম ছেড়ে দূরে চলে যাবে। কিন্তু হঠাৎ একদিন সবকিছু বদলে যায়। বাবলু যখন নিজের স্বপ্ন পূরণের জন্য শহরে যায়, ঠিক তখনই তার পরিবারের সাথে ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রহস্যময়ভাবে মারা যায় তার বাবা, আর তারপর থেকেই পুরোপুরি বদলে যেতে শুরু করে বাবলু। শান্ত স্বভাবের সেই ছেলেটার চোখে ধীরে ধীরে জন্ম নেয় ভয়ঙ্কর এক প্রতিশোধের আগুন। কিন্তু কেউ বুঝতেই পারে না, বাবলু শুধু বদলায়নি, বরং খুব ঠান্ডা মাথায় শুরু করেছে ভয়ানক প্রতিশোধের খেলা। এমনই সাসপেন্স, টান টান ইমোশন আর রক্তাক্ত রিভেঞ্জ থ্রিলে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ সাতরঙ্গি বাদলে কা খেল। সময়টা তখনকার যখন যাত্রাপালায় মেয়েরা নয়, বরং ছেলেরা মেয়ে সেজে নাচ করত। ধীরে ধীরে এই প্রথা পাপ আর সমাজের প্রভাবশালী মানুষদের লালসার শিকার হয়, আর তারপর শুরু হয় ভয়ানক এক পাপের গল্প। গভীর রাতে কিছু লোক একটা বয়স্ক লোককে গাছের সাথে ঝুলিয়ে দেয়। পরের দিন সকাল হতেই তার লাশ দেখতে গ্রামের সবাই ছুটে আসে। লোকটার ছেলে বাবলু বাবাকে জড়িয়ে অসহায়ের মতো চিৎকার করে কান্না করতে থাকে। গল্প চলে আসে বর্তমানে। বাবলু তার দুই বন্ধু সাজান আর মুন্নার সাথে গ্রামের জমিদার সোনা সিংহের বাড়ির দিকে যাচ্ছে, কারণ সেখানে আজ নাচের প্রোগ্রাম আছে। জোরে গান বাজিয়ে মোনা আর সাজান যখন গাড়ির মধ্যে নাচায় ব্যস্ত, তখন ট্রেনের মধ্যে থেকে আরতি বাবলুকে কল দিলেও বাবলু বিরক্ত হয়ে কলটা কেটে দেয়। ট্রেনের জন্য রাস্তার সব গাড়ি থেমে গেলে বাবলুদের গাড়ির কিছু পেছনেই থামে পাশের কটুয়া গ্রামের জমিদার বংশের ছোট কিন্তু বংশের সবচেয়ে বিগড়ে যাওয়া ছেলে ডায়মন্ডের গাড়ি। একে তো এই জ্যামের মধ্যে ডায়মন্ডের হেডফোন কাজ করছে না, তার উপরে একটা ভোমরা তাদের বিরক্ত করছে। তার মধ্যে সাজানের গাড়ি থেকে আসা আজাইরা গানের অসহ্যকর মিউজিকে ডায়মন্ড প্রচন্ড বিরক্ত। আচমকাই সেই ভোমরাকে ধরে একটা ম্যাচের কাঠির মধ্যে বন্ধ করে রেখে চিৎকার করে বাবলুকে ডেকে এই জঘন্য গান বন্ধ করতে বলে। বাবলু কোনো ঝামেলায় জড়াতে চায় না, তাই গান বন্ধ করলেই বদমেজাজি সাজান গান আবারও চালু করে। ডায়মন্ডের লোকেরা আবারও চিৎকার করে উঠলে বাবলুই এবার গানটা বন্ধ করে দেয়। সাজানের এসবে প্রচন্ড রাগ হয়, তবুও বাবলুর জন্য চুপ করে থাকে। কিন্তু সমস্যা বাধে তখন যখন রেল গেট খুলে দিলেও তাদের গাড়ি স্টার্ট নেয় না। বাবলু সাজান আর মুন্নাকে গাড়ি ধাক্কা দিতে বলে। পেছন থেকে ডায়মন্ড আর লোকেরা সাজানকে এই সাজে দেখে টিটকারি করে বলে, আরে এরা তো যাত্রা পালায় নাচে। সাজানের খুব খারাপ লাগলেও চুপচাপ গাড়ি ঠেলে রেল গেটের অপর পাশে নেয়। কিন্তু তখনই আবার আরেকটা ট্রেন আসলে রেল গেট বন্ধ হয়ে যায় আর ডায়মন্ডের গাড়ি আটকে যায়। ডায়মন্ড রেগে চিৎকার করে বলে, তোদের জন্য আমরা এসবে আটকে গেছি, বস্তির জাত কোথাকার। এবার আর সাজান সহ্য করতে না পেরে সেও কয়েকটা শুনিয়ে দেয়। সাজানের মতো নিচু বংশের লোকের থেকে এতটা অপমানিত হয়ে ডায়মন্ডের মাথায় যেন রক্ত উঠে যায়। তবে ততক্ষণে ট্রেন চলে আসায় সাজানরা চলে যায়, কিন্তু ডায়মন্ড এমন ভাবে রাগে ফুঁসতে থাকে যেন সে ভয়ানক কিছু একটা করতে যাচ্ছে। এদিকে কটুয়া বংশের বর্তমান জমিদার পান্ডে আর তার বড় ছেলে আখিলেশ তখন ঠাকুর বংশের জমিদার সোনা সিংহের দাওয়াতে যাচ্ছে। গাড়িতে আখিলেশ বলে, বাবা ডিএসপির কথা শুনে 10 বছরের শত্রুতা ভুলে ঠাকুরদের সাথে মীমাংসা কেন করতে হবে? পান্ডে বলে, ভুলে যেও না, মুকুট পরার জন্য কিন্তু মাথা নোয়াতে হয়, আর এই সুলাহা আমাদের সবার জন্য ভালো হবে। সোনা সিং কয়েকদিন পরে এমপি হবে, তখন সে যত টেন্ডার পাবে সব টেন্ডারের অর্ধেক আমরা পাবো। আজ ঠাকুর বাড়িতে সোনা সিংহের বড় ভাতিজা প্রতাপের এঙ্গেজমেন্ট, তাই সবাই বেশ আনন্দে মেতে আছে। এই আনন্দকে দ্বিগুণ করতে সোনা প্রতাপকে এই জমিদার বাড়ির উত্তরাধিকার বানিয়ে দেয়। তবে এটা শুনে সবাই খুশি হলেও ছোট চাচা অখুশি, কারণ তার ছেলে রাধে তো কিছুই পেল না। ডায়মন্ডের জিপকে তখন ওভার স্পিডে যেতে দেখে আখিলেশ রেগে তার বাবাকে বলে, ওকে একটু সামলাও, নয়তো আমরাই একদিন বিপদে পড়বো। পান্ডে রেগে বলে, আগের জন্মে কোনো পাপ করেছিলাম, এই জন্যই তো এই ছেলে আমার ওরসে হয়েছে। কথায় কথায় তারা পৌঁছে যায় ডেরা গ্রামের ঠাকুরের হাভেলিতে। 10 বছরের শত্রুতা ভুলে দুই পরিবার হাসি মুখে একে অপরকে অভিনন্দন
অভিনন্দন জানায়। এদিকে রাস্তার মাঝে হঠাৎই প্রমোদ এসে বাবলুকে তার বাইকে উঠতে বলে, কারণ সোনা সিং আদেশ দিয়েছে যে বাবলু যেন আরতিকে আনতে চায়। বাবলু অনেকটা বাধ্য হয়েই প্রমোদের সাথে যায়। যাওয়ার সময় মুন্না আর সাজানকে বলে তারা যেন সরাসরি তাদের বস্তিতে চলে যায়, কিন্তু কিছু দূর যাওয়ার পরই তাদের গাড়ি নষ্ট হয়ে গেলে সাজান নেমে ধাক্কা দিতে যায়। তখনই ডায়মন্ডরা সেই রাস্তা থেকে যাওয়ার সময় তাদেরকে দেখে ফেলে। প্রচন্ড রেগে তার অপমানের বদলা নিতে মুন্নাকে মেরে সাজানের ঘাগড়ার মধ্যে ম্যাচ বাক্সে বন্দি ভোমরা ছেড়ে দেয়। ভোমরার কামড়ে সাজান ব্যথায় পোকাতে থাকে। আরতি তখন স্টেশন থেকে বের হতেই দেখে বাইরে সবাই ব্যান্ড বাজিয়ে তাকে ওয়েলকাম করছে, কিন্তু বাবলু চুপচাপ এক কোনায় দাঁড়িয়ে আছে। এটা দেখে বাবলুকে শুনিয়েই প্রমোদকে জিজ্ঞেস করে, এখানে নেটওয়ার্ক কি খুব খারাপ নাকি? সকাল থেকে কল দিচ্ছি, কেউ কল ধরছেই না। বাবলু সব বুঝেও না বুঝার ভান করে। কোন রকমে আরতির ব্যাগ গাড়িতে তুলে পেছনের গাড়িতে উঠতে গেলে আরতি রেগে বলে, বাবলু তুমি আমার গাড়িতে বস। সোনা সিং এর লোকদের সামনে বাবলু কিছু বলতেও পারে না, তাই চুপচাপ গাড়িতে ওঠে। প্রমোদ থেকে চাবি নিয়ে আরতি নিজেই গাড়ি চালায়। বুঝতেই পারছেন এখানে চাকর তার মালিকের মেয়ের প্রেমে পড়ে আছে। সোনা সিং তখন তার প্রিয় গাড়িটাও প্রতাপকে দিয়ে বলে, আজ থেকে এটা তোমার। সাথে সাথে রাধে চাবি নিয়ে বলে, আমি গিয়ে একবার গাড়িটা চালিয়ে আসি। এদের কথার মাঝে আরতি এসে পৌঁছালে সবাই খুশি মনে তাকে ওয়েলকাম করে, কারণ সে দীর্ঘ 1 বছর পর এখানে ফিরেছে। এদিকে সাজান তখনও ব্যথায় কোকাচ্ছে। সবাই তার এই হাল দেখে কান্না করছে। বাবলুর মা ভ্রমণের বিষ ওঠানোর ওষুধ খাইয়ে দিলে বাবলু বলে, এই দুনিয়াতে গরিব আর নিচু জাতের জন্ম নিয়েই আমরা পাপ করে ফেলেছি, আর এই উঁচু জাতের লোকেরা অপমান আর অবজ্ঞা দিয়ে আমাদের সেই বংশের পরিচয় কখনোই ভুলতে দিবে না। তবে তুমি চিন্তা করো না, আজকের রাতের প্রোগ্রামে সাজান ঠিকই নাচবে এবং তার ব্যথাও কমে যাবে। রাত হতেই সোনা সিং আর পান্ডে সহ বাকিরা অনুষ্ঠানের জন্য বসে আছে। ডায়মন্ড তখনই প্রোগ্রামে আসলে আরতিকে দেখে বদ নজরে তাকিয়ে থাকে। মেকআপ রুমে সাজান তখন ভয়ে মরছে যে ডায়মন্ড তাকে আবারও দেখলে আস্ত রাখবে না। তখনই এই যাত্রাপালার গায়ক শাম স্ক্রিপ্ট নিয়ে এসে বলে, লালি পাঠিয়েছে, আজ সাজানকে নাচতে হবে না, বরং সে নাটক করবে। লালির পাঠানো কাগজের লেখা দেখে সাজানের ভয় আরো 3 গুণ বেড়ে যায়। কিছুক্ষণ পরেই সাজান স্টেজে এসে বলে, শুনলাম কোতোয়া আর ডেরাগ্রাম নাকি মিলে গেছে। এখন এরা যদি মিলে নিজেরাই আনন্দে মশগুল থাকে, তাহলে আমাদের নাচ কে দেখবে? তখনই কেউ সাজানকে কল দিলে মাইকের জোরে তার রিংটন বেজে ওঠে। সাজান কলটা কেটে বলে, শুনলাম কোতোয়ায় ডায়মন্ড এসেছে, কিন্তু এ কি? এ তো দেখি কাচের টুকরো। ডায়মন্ড রেগে স্টেজে উঠে সাজানের মাথায় বন্দুক তাক করলে ব্যাক স্টেজ থেকে বাবলু ঘাগরা পরে লালি সেজে এসে বলে, আরে ডায়মন্ড সাহেব, আমি তো ভাবলাম আপনি আমাদের সাথে ঘাগরা পরে নাচতে এসেছেন, তাহলে বন্দুক কেন? বন্দুক ছাড়া কি আপনার আর কোনো ক্ষমতা নেই নাকি? সবাই ডায়মন্ডকে নিয়ে হো হো করে হাসতে থাকলে ডায়মন্ডের প্রচন্ড রাগ হয়ে যায়। ডায়মন্ড রেগে স্টেজ থেকে নামতেই লালি তার গ্রুপের সাথে নাচ করতে থাকে। আরতি তখন সারা ফাংশনে খুঁজেও বাবলুকে না পেয়ে প্রমোদকে জিজ্ঞেস করলে প্রমোদ লালির দিকে তাকিয়ে বলে, বাবলু ভাই কোথায় তা তো জানি না। আরতি রেগে খাবার খেতে আসলে হঠাৎ তার সাথে ডায়মন্ডের ধাক্কা লেগে যায়। আরতি সরি বললেও ডায়মন্ড তাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে। আরতি রেগে ডায়মন্ডের গালে কষে একটা চর বসিয়ে দেয়। ডায়মন্ড রেগে তার হাত চেপে ধরলে পান্ডে আর আখিলেশ এসে রেগে ডায়মন্ডকে আরতির হাত ছাড়তে বলে। বাবলু এসব দেখে রাগে ফুঁসতে থাকে। সোনা সিং দৌড়ে এসে সব শুনে আরতিকে বলে, আমরা এখানে সব ঝামেলা মেটাচ্ছি, আর তুমি বাড়াচ্ছ কেন? এখনই সরি বলো। বাবার কথায় বাধ্য হয়ে আরতি সরি বলতেই আখিলেশ ডায়মন্ডকে সরি বলতে বলে। ডায়মন্ড তো আর সরি বলবে না, সে রেগে তেড়ে সেখান থেকে চলে যায়। তার বদলে আখিলেশ আরতির কাছে মাফ চাইলে আরতি সেখান থেকে দেয় হাঁটা। পান্ডে বলে, আমার ছেলের এমন বেয়াদবির জন্য আমাদের নতুন বন্ধুত্বে কোনো সমস্যা হবে না তো? সোনা সিং বলে, আপনি কোনো চিন্তা করবেন না, টেন্ডারের অর্ধেক আপনার, অর্ধেক আমার। ডায়মন্ড ধাবায় তার বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত। পি করার জন্য সাইডে আসতেই দূর থেকে বাবলু তাকে টার্গেট করে গুলি করে সাজানকে বলে, এবার নিশ্চয়ই তোর ব্যথা কমেছে, বলেই সেখান থেকে চলে যায়। এদিকে ডায়মন্ডের লোকেরা তাদেরকে খুঁজতে থাকে। বস্তিতে তখন মা সবার সাথে পূজায় ব্যস্ত। বাবলু এসে বলে, দেবীর আশীর্বাদ নাও মা, আজ থেকে ঠাকুরদের বিনাশ শুরু হয়ে গেছে। না জানি বাবলু ঠাকুরদের কি ভয়ানক হাল করতে যাচ্ছে। গল্প চলে আসে 1 বছর আগে। বাবলু ইউপিএসসি এক্সামের প্রিলিতে পাশ করে গ্রামে ফিরলেই বাবা খুশিতে ঢোল বাজিয়ে ছেলেকে স্বাগতম জানায়। খুশি হয়ে মিষ্টি দিয়ে বলে, আজ থেকে আমি মাথা উঁচু করে ঘুরবো। বাবলু বেশ রাগ নিয়ে মিষ্টিটা ফিরিয়ে দিয়ে বলে, যেদিন থেকে তুমি ওই যাত্রাপালায় নাচ করা ছাড়বে সেদিন আমরা মাথা উঁচু করে চলতে পারবো। আজ বাবার মৃত্যুর 1 বছর হয়ে গেছে। সবাই তাদের সাথে পিণ্ড দান করে অপেক্ষা করছে কাক কখন এসে খাবার খাবে। সাজান
জিজ্ঞেস করে, শুনেছি পূর্বপুরুষেরা কাকের বেশে এসে খাবার খায়, এটা কি সত্যি? বাবলুর মা প্রতিশোধের নজরে তাকিয়ে বলে, যখন এই আটার দলা ঠাকুরদের রক্তে লাল হবে তখনই কেবল কাক আসবে। যেদিন বাবলুর প্রতিশোধ পূর্ণ হবে আর ডেরার মাটি ঠাকুরদের রক্তে লাল হবে, সেদিন ডেরার আকাশে শত শত কাক আসবে। বাবলুর চোখে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলে ওঠে। তখনই ঠাকুর বাড়ি থেকে একজন কল দিয়ে বলে, জলদি এখানে আসো, অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। ডায়মন্ড তখন চিৎকার করে পুরো হাসপাতালকে মাথায় করে রেখেছে। ছেলের এই হাল দেখে পান্ডের রাগে বারুদের মতো ফুসছে। ডিএসপি তখন সোনা সিংকে ডায়মন্ডের উপর হামলা হওয়ার সেই জায়গার সিসিটিভি ফুটেজ দেখালে দেখা যায় সোনা গতকাল প্রতাপকে যে গাড়িটা দিয়েছে, ক্যামেরায় সেই গাড়িটাকে সাফ সাফ দেখা যাচ্ছে। তবে অন্ধকারের কারণে আক্রমণকারীকে দেখা যায়নি। সোনা রেগে প্রতাপ আর রাধের দিকে তাকালে দুজনই বলে, তারা তো কাল রাতে পার্টিতেই ছিল। পান্ডে তখন ডিএসপি কে কল দিয়ে সোনার সাথে কথা বলতে চাইলে সোনা পান্ডেকে বুঝিয়ে বলে, এটা তৃতীয় কোনো ব্যক্তির কাজ। কিন্তু পান্ডে উল্টা বলে, তুমি বন্ধুত্বের হাত বাড়িয়ে এভাবে গলা কাটবে তা আমার জানা ছিল না। ক্যামেরায় প্রতাপের গাড়ি দেখা গেছে, তুমি যে বন্দুক বেচো সেটা দিয়েই গুলি করা হয়েছে, আর তুমি বলছো এসব তৃতীয় ব্যক্তির কাজ। এবার তুমি দেখবে আমার আসল রূপ। পান্ডের এই কথা শুনে সোনা সিংহ প্রচন্ড রেগে সবাইকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলে। দুই পরিবারকে আবারও শত্রু হতে দেখে বাবলু দূর থেকে হাসতে থাকে। সোনা সিং যেতেই প্রতাপ রাধেকে এক কোনায় এনে জিজ্ঞেস করে, কাল তুমি আমার থেকে জিপের চাবি নিয়েছিলে, তুমি এসব করেছো তাই না? রাধে বলে, না, আমি চাবি নিয়ে শুধু গাড়িতে উঠেছিলাম, গাড়ি তো চালাইনি। তবুও প্রতাপ তাকে বিশ্বাস করে না। বাবলু আড়াল থেকে সবার উপর নজর রাখছে। কিছুক্ষণ পর আরতি হঠাৎ বাবলুকে খুঁজতে খুঁজতে গোদাম ঘরে এসে জিজ্ঞেস করে, তুমি এমন কেন করছো? 1 বছর আগে তো সব ঠিক ছিল, এই 1 বছরে কি এমন হয়েছে যে তুমি এতটা বদলে গেছো? বাবলু হতাশ হয়ে বলে, এই 1 বছরে আমার পুরো দুনিয়া বদলে গেছে। আরতি তাকে শক্ত করে জড়িয়ে বলে, কিছুই বদলায়নি, আগে তো আমি তোমার পুরো দুনিয়া ছিলাম, তোমাকে আইএস হতে দেখবো সেই স্বপ্ন দেখেছিলাম। আরতির বডিগার্ড রবি আর সৌরভ আরতিকে খুঁজছে দেখে বাবলু তাদেরকে জোরে ডাক দেয়। ভয়ে আরতি সেখান থেকে চলে যায়। ডায়মন্ডের ডক্টর জানায়, ডায়মন্ড আর কখনোই বাবা হতে পারবে না। আখিলেশ রেগে ঠাকুরদের থেকে প্রতিশোধ নিতে চাইলে পান্ডে বলে, সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, প্রতাপ আর রাধে তো এখন ভয়ে লুকিয়ে আছে। প্রতাপ তখন তার লোকদের পূর্ব প্রস্তুতি নিয়ে থাকতে বলে। তখনই ডিএসপি প্রতাপকে কল দিয়ে জানায়, আখিলেশ একাই টেন্ডার উঠিয়ে সব ভাগ নিজেই নিতে যাচ্ছে। প্রতাপের মাথায় যেন রক্ত উঠে যায়, রেগে তার দলবল নিয়ে বেরিয়ে পড়ে। আখিলেশ তখন ডায়মন্ডকে কথা দেয়, প্রতাপ আর রাধে যদি এসবের সাথে জড়িত থাকে তাহলে তাদের মৃত্যু পান্ডে বংশের হাতেই হবে। আখিলেশের গাড়ি একটা টোলের কাছে আসতেই দেখে টোল বন্ধ। সেটা চেক করার জন্য তার এক লোককে পাঠাতেই আচমকা কিছু মুখোশধারী তাদের উপরে গুলি ছুটতে থাকে। সবাইকে গুলি করে মেরে একজন আখিলেশের দিকে বন্দুক তাক করে, আর একজন পেছন থেকে এসে আখিলেশের মাথায় বাড়ি মেরে বেহুশ করে দেয়। সোনা সিং তখন নতুন আসা বন্দুকের ব্যাস দেখে বাবলুকে বলে সেগুলোকে গোডাউনে রেখে দিতে। তখনই একজন হাঁপাতে হাঁপাতে এসে জানায় আখিলেশের উপরে হামলা হয়েছে। সোনা সিং রেগে চিৎকার করে বলে, পুরো কোতোয়ার কোনা কোনা খুঁজে হলেও প্রতাপকে নিয়ে আসো, পান্ডেকে আমি ছাড়বো না। আখিলেশের লোকজন তখন প্রতাপের মুখে কালো কাপড় বেঁধে এক পুরনো গোডাউনে এনে হাত পা বাঁধতেই প্রতাপ বলে, জানিস তোরা কাকে উঠিয়ে এনেছিস? একজন বলে, আখিলেশ ভাইকে চিনিস? আরেকজন তাকে সাবধান করে বলে, ভাই কিন্তু নাম নিতে মানা করেছিল। প্রতাপ বলে, আখিলেশকে কল দিয়ে আমাকে দে, ডায়মন্ডকে অ্যাটাকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখনই একজনের ফোনে জোরে রিংটন বেজে উঠতেই সে কল রিসিভ করে বলে, ভাইয়া কাজ হয়ে গেছে। এদিকে সোনা সিংকে এমএলএ কল দিয়ে বলে মাথা ঠান্ডা করে কাজ করতে। সোনা বলে, আমি যদি মাথা গরম করতাম তাহলে এতক্ষণে পুরো কোতোয়াকে জ্বালিয়ে দিতাম। এসব শুনে আরতি প্রচন্ড রেগে প্রমোদের সাথে একাই কোতোয়ার পথে বের হয়ে যায়। প্রমোদ বুঝে উঠতে পারে না কি করবে, তাই পি করার বাহানায় গাড়ি থেকে নেমে বাবলুকে কল দিয়ে জানিয়ে দেয় যে আরতি একাই আখিলেশের কাছে তার ভাইকে ছাড়াতে যাচ্ছে। বাবলু দ্রুত বাইক নিয়ে বেরিয়ে পড়ে। আরতি পান্ডের হাবিলিতে পৌঁছাতেই আখিলেশের লোক তাকে ঘিরে ধরে। আখিলেশ দৌড়ে এসে তাদেরকে ছাড়তে বললেই আরতি বলে, আমি এখানে সোজাসুজি কথা বলতে এসেছি, সেদিন যা হয়েছে সেখানে প্রতাপ ভাইয়ের কোনো দোষ ছিল না, তাই তাকে ছেড়ে দিন। আখিলেশ হেসে বলে, এখন যদি আপনার ভাইকে না ছাড়ি আর আপনাকেও আটকে রাখি তখন কি হবে? আরতি পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে, সেদিন ডায়মন্ডের দোষ
দোষ থাকা সত্ত্বেও সরি যেহেতু আপনি বলেছিলেন, তার মানে আপনি এসব রক্তারক্তি চান না। আর কিছু বলার আগেই ডায়মন্ড হাসপাতাল থেকে বাসায় ফিরে আসে। আরতিকে এখানে দেখে মনে করে আখিলেশ হয়তো আরতিকে তার জন্য ধরে এনেছে, তাই আরতির সাথে মিসবিহেভ শুরু করে দেয়। আখিলেশ তাকে আটকালে ডায়মন্ড রেগে আরতিকে গুলি করতে যায়। আখিলেশ তাকে হাত ধরে থামানোর চেষ্টা করে। ততক্ষণে বাবলু সেখানে পৌঁছে গেছে। গুলিটা যখন তখন আরতির গায়ে লাগতে পারে বুঝে বাবলু দৌড়ে আরতির সামনে দাঁড়াতেই গুলিটা তার হাত ছুঁয়ে বের হয়ে যায়। অবস্থা বেগতিক দেখে আখিলেশ ডায়মন্ডের হাত থেকে বন্দুক কেড়ে নিয়ে কোনো রকমে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে। রাস্তায় আরতি আচমকায় গাড়ি থামিয়ে গাড়ি থেকে নামলে বাবলু রেগে বলে, এমন পাগলামি কেন করছো? আজ তোমার কিছু একটা হয়ে যেতে পারতো। আরতি রেগে বলে, তাতে তোমার কি? 1 বছর আগে থেকেই তো আমি তোমার জন্য মারা গেছি, তাহলে আজ কেন বাঁচাতে এলে? বাবলু বাহানা করে বলে, কারণ আমি তোমার বাবার চাকর। ব্যাস, তুমি প্রতাপ ভাইকে চাও তাই তো? আজ বিকালেই তাকে বাড়ি আনবো, তবে তুমি যে কোতোয়াতে গিয়েছিলে সেটা ভুলেও তোমার বাবাকে বলবে না। বাবলুর কথা মতো আরতি বাসায় এসে তার বাবাকে জানায় তার মন ভালো ছিল না, তাই ঘুরতে গিয়েছিল। বাবা বলে, এখানের অবস্থা বেশি সুবিধার না, আর আমি চাই না আমার শত্রুতার কারণে তোমার কোনো ক্ষতি হোক, তাই তুমি আবারও ফিরে যাও। সব ঠিক হলে আবারও এসো। আরতি চুপ করে থাকে। এদিকে বাবলু গোডাউন থেকে সব বন্দুক জিপে নিলে রাধে এসে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? তোরা কি বন্দুক চুরি করছিস? তখনই সোনা সিং চলে আসলে বাবলু বলে, প্রতাপ ভাইকে ওরা উঠিয়ে নিয়ে গেল, আর আমরা এভাবেই চুপ করে বসে থাকবো? আমরা তো সাধারণ যাত্রাপালায় নাচি, তাই ওরা সন্দেহ করবে না। ওদেরকে নাচ দেখানোর বাহানায় ভাইকে উদ্ধার করে আনবো। রাধে আর তার বাবা এদেরকে আটকালে প্রতাপের বাবা সোনা সিংকে বুঝিয়ে বলে, এমএলএ ডিএসপি সবাইকে তো বলেছেন, কেউ আমাদেরকে সাহায্য করেনি, তাই বলে কি আমরা চুপ করে থাকবো? এদেরকে যেতে দিন। সোনা সিং কিছু একটা ভেবে বলে, মনে রেখো, প্রতাপকে জীবিত না নিয়ে আসতে পারলে আমি নিজেই তোমাকে মেরে ফেলবো। বলেই সেখান থেকে চলে যায়। রাধে খুব ভাব দেখিয়ে বলে, চাচার কথা যেন মনে থাকে। নিশ্চয়ই ভুলিসনি গত বছর তোর সাথে কি করেছিলাম? তোর বাবা মারা গিয়েছিল বলে ছেড়ে দিয়েছিলাম, নয়তো আজ এখানে দাঁড়ানোর অবস্থা তোর থাকতো না। কথাটা শোনা মাত্রই বাবলুর মাথায় যেন রক্ত উঠে যায়। তার মনে পড়ে যায় 1 বছর আগের কথা। মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় বাবা তাকে হাসপাতালে নিয়ে আসে। এদিকে রূপার কলেজের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে দেখে সে বাধ্য হয়েই রাধের বাইকে ওঠে। রাধে ইচ্ছা করে ব্রেক করে করে তার সাথে শয়তানি করতে থাকে। তখনই বাবা কল দিয়ে জানায় মা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়েছে, জরুরি অপারেশন করতে অনেকগুলো টাকা লাগবে। রূপা কথাটা রাধেকে জানাতেই রাধে তাকে এটিএম বুথে নিয়ে আসে। বেশ কিছুক্ষণ পর রাধে ফিরে আসলে রূপা জিজ্ঞেস করে, টাকা কোথায়? রাধে বলে, সবার সামনে আমাকে একবার হাক করলেই তোমাকে টাকাটা দিয়ে দিব। লজ্জায় রূপা সেখান থেকে চলে যেতে চাইলে রাধে তার হাত শক্ত করে ধরে। পাশেই তখন বাবলু ছিল। বোনের সাথে এমন আচরণ করতে দেখে সে দৌড়ে এসে রাধের কলার চেপে ধরলে রূপা কোনো রকমের ভাইকে টেনে নিয়ে যেতে চায়। রাধে পিছন থেকে চিৎকার করে বলে, তোর পুরো বংশ আমার টাকায় চলে, আর তুই আমার গায়ে হাত তুলিস? আজই তোর বোনকে নিয়ে যাব। বলেই রূপার হাত ধরে টানলে বাবলুর প্রচন্ড রাগ হয়ে যায়। সে রীতিমতো রাধেকে রাস্তায় ফেলে মারতে থাকে। রাধে তো আর মারতে পারে না, কোন রকমে নিজেকে বাঁচিয়ে পরে দেখে নিব বলে দৌড়ে পালায়। গল্প চলে আসে বর্তমানে। প্রতাপকে যেখানে রাখা হয়েছে বাবলু সেখানে লালি সেজে আসে, সাথে মুন্না আর শ্যামও এসেছে। আখিলেশের লোক এসে বন্দুক তাক করতেই বাবলু বলে, আমাদেরকে আখিলেশ ভাই তোমাদের মনোরঞ্জন করতে পাঠিয়েছে। ভেতরে বসা প্রতাপ এসব শুনে চিৎকার করে বলে, আখিলেশকে বলো আমি কিছু করিনি, আমাকে যেতে দাও। বাইরে তখন সবাই লীলার নাচ দেখায় ব্যস্ত। সোনা সিং তখন ডিএসপি কে বলে, 2 ঘন্টার মধ্যেই প্রতাপ বাড়ি না ফিরলে আমি কোতোয়াতে আগুন জ্বালিয়ে দিব। একদিকে ডিএসপি প্রতাপকে পাগলের মতো খুঁজছে, আর অপরদিকে বাবলু সবার নজরে দিয়ে ভেতরে এসে প্রতাপকে বলে, তাড়াতাড়ি চলেন, না হলে আখিলেশ চলে আসবে। বাবলুর প্রতাপকে নিয়ে বের হতেই আখিলেশের লোকেরা তাদের দিকে বন্দুক তাক করে। বাবলু প্রতাপকে বলে, ওরা আমাদেরকে ঘিরে ধরেছে। প্রতাপের মাথায় কালো মোটা কাপড় থাকায় সে কিছুই দেখতে পায় না। তখনই সামনের একজন মুখ থেকে কাপড় সরাতেই দেখা যায়, আরে এটা তো সাজান। তার মানে কি বাবলুর প্ল্যানে এরা প্রতাপকে কিডন্যাপ করেছিল? না জানি বাবলু কি ভয়ানক প্রতিশোধের খেলা সাজিয়েছে। বাবলু সাজানকে দেখে হাসতে হাসতে গোলাগুলির নাটক সাজিয়ে বাবলু প্রতাপকে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। মাথায় মুখোশ পরিয়ে রাখায় প্রতাপ কিছুই বুঝতে পারে না। মাঝ রাস্তায় এসে প্রতাপের মুখের কাপড় সরিয়ে হাতের বাঁধন খুলে ফ্রেশ হওয়ার জন্য পানি দেয়। প্রতাপ বাবলুর হাতের গুলিবদ্ধ জায়গা দেখে রক্ত পড়তে দেখে বলে, তুমি আমাকে বাঁচাতে গিয়ে নিজের রক্ত ঝরালে। বাবলু বলে, আপনার জীবন বাঁচাতে পেরেছি, এটাই তো আমার সৌভাগ্য। প্রতাপ বলে, এই সব কিছুর জন্য রাধে দায়ী, ওকে আমি ছাড়বো না। বাবলু জানায়
সময় রাধে জানতো আমরা প্রতাপকে ছাড়াতে যাচ্ছি, তবুও গোডাউন থেকে অস্ত্র নিতে দেয়নি, তাই অল্প কিছু অস্ত্র নিয়ে বের হতে পেরেছি। কিন্তু চিন্তার বিষয় হলো ডায়মন্ডের গ্রুপ জানলো কিভাবে যে প্রতাপ কোথায় আছে, যে এত সহজে কিডন্যাপ করলো? তাহলে কি প্রতাপ ডায়মন্ডের উপর গুলি করেছিল বলেই তাকে কিডন্যাপ করা হয়েছে? প্রতাপ বলে, সবাই জানে গুলি আমি করিনি, রাধের বোকামির কারণে আমি ফেসে গেছি। ওর তো অল্পতেই মাথা গরম হয়ে যায়। গত বছর জোর করে হরিয়ার মেয়েকে নাচিয়েছিল। বাদ দের কথা, বাবলু তুই আমার জন্য যা করলি সেটা আমি জীবনেও ভুলবো না। রাতের আধারে সাজানরা গাড়ি থেকে রেখে আসা বন্দুক সরিয়ে নেয়। বাবলুর প্রতাপকে তার চাচার কাছে ফেরত দিলে সবাই খুশি হয়ে বাবলুকে বেশ কিছু টাকা দেয়। মুন্না বলে, ভাইকে তো বাঁচালাম, কিন্তু আমাদের গ্রাম আর বাঁচবে না। বাবলু বলে, পান্ডের বিরুদ্ধে গিয়ে প্রতাপ ভাইকে বাঁচিয়েছি, সবাই তো ভাববে আমাদের কৃতজ্ঞতা শুধুমাত্র আপনাদের প্রতি, কেউ আর আমাদের নাচের জন্য ডাকবে না। প্রতাপ সাথে সাথেই গোডাউনের চাবি দিয়ে বলে, এখানে এত পরিমাণের খাবার আছে যা তোর পুরো গ্রাম খেতে পারবে, তোদের দিকে কেউ চোখ তুলেও তাকাবে না। বাবলু বিদায় নিয়ে যাওয়ার সময় প্রতাপ জানায় যে কিডন্যাপ করেছিল তার সন্ধান পেয়ে গেছি। এটা শুনতেই বাবলুর মুখ ফ্যাকাশে হয়ে যায়। এই সবকিছুর পেছনে যে বাবলু আছে সেটা আবার ধরা পড়ে গেল না তো? কাজ শেষে বাসায় যাওয়ার সময় সাজান তার দলের সবাইকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দেয়। তখনই সাজানের ফোনে একটা কল আসে। সাজান কল রিসিভ করলে অপর পাশ থেকে কেউ কোনো কথাই বলে না। আবারও রিং বাজলে সাজান খেয়াল করে সামনেই প্রতাপের লোকজন দাঁড়ানো। দুজনেই বলে, রিংটোন তো ভালোই দিয়েছিস, যা একবার শুনলে কেউ আর ভুলবে না। সাজানকে গোডাউনে নিয়ে আসলে বাবলুর মুখ শুকিয়ে যায়। সাজানও বাবলু আর বাকিদেরকে দেখে স্তব্ধ হয়ে যায়। প্রতাপ আসলে সাজানকে ধরতে পেরেছে সাজানের মোবাইলের রিংটোনের জন্য। সেদিন রাতে অনুষ্ঠানের সময় সে মাইকে একই রকমের রিংটোন শুনেছিল এবং কিডন্যাপ করে রাখার সময়ও সাজানের ফোনে এই একই রিংটোন শুনে সে বুঝে গিয়েছিল সাজানই তাকে কিডন্যাপ করেছে। প্রতাপ রেগে সাজানের কাছে গিয়ে বুকে জড়িয়ে বলে, অনেক বাহাদুরির কাজ করেছিস, তবে এবার বলে দে যে তোর সাথে আর কে ছিল, না হলে তোকে শুদ্ধ তোর পরিবারকে আগুনে পুড়িয়ে দিব। রাধে এসে পেল দিয়ে সাজানকে বেঘরে মারতে থাকে। রাজেশ বাধা দিয়ে সাজানের কান টেনে জিজ্ঞেস করে, ভালোই ভালোই নামটা বলে দে, তুই নিশ্চয়ই একা এসব করতে পারবি না। সাজান মার খাওয়ার পরও বলে পান্ডেরা এই কাজ করার জন্য টাকা দিয়েছিল। রাজেশ বন্দুকের ভয় দেখালে ঠাকুর রাজেশকে বারণ করে। বাবলুকে বলে, সাজান তোর গ্রামের, তুই ওর মুখ থেকেই সত্যটা বের কর। রাজেশ বাবলুর হাতে বন্দুক দিলে বাবলু কাঁপতে কাঁপতে বন্দুক তাক করে বলে, নামটা বলে দে, তোর হাতেই আমাদের গ্রামের সবার ভবিষ্যৎ, বল না হলে গুলি করতে হবে। সাজান গ্রামবাসীর কথা মনে করে বন্দুকটা কেড়ে নিয়ে নিজেকে শেষ করে দেয়। সাজানের এই ত্যাগের এমন দৃশ্য দেখে বাবলু স্তব্ধ হয়ে যায়। তার চোখ ছলছল করে উঠলে প্রতাপ বলে, কান্না কেন করছিস? ও তো একটা বেঈমান ছিল, একদিন তোরও ক্ষতি করত। প্রতাপরা চলে গেলে বাবলু মনের কষ্টে সাজানকে কোলে তুলে নিয়ে যায়। ভাইয়ের মতো সাজানের সাথে মাঠে ঘাটে সে একসাথে খেলে বেরিয়েছে। হাসি কান্না দুঃখ তারা একসাথে ভাগ করে নিত। সেই মানুষটার লাশ নিজ হাতে নিয়ে যেতে বাবলুর মনটা ভারী হয়ে যায়। আরতি বাসায় ফিরলে একজন জানায় প্রতাপ ফিরে এসেছে, বাবলু তাকে নিয়ে এসেছে। দেখা করার জন্য আরতি দৌড়ে গোডাউন দিকে যেতে গেলেই দেখে বাবলু সাজানের লাশ গাড়িতে তুলছে। বাবলুর এমন পোশাক দেখে আরতি হতবাক হয়ে যায়। বাবলু কিছু না বলেই সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে শহরের জন্য রওনা হওয়ার সময় আরতি ড্রাইভার হিসেবে বাবলুকে দেখে খোঁটা দিয়ে বলে, গ্রামে কি পুরুষের অভাব হয়েছে যে একটা নর্তকীর সাথে যাব? ঠাকুর বলে, ও একজন বিশ্বস্ত মানুষ, তোকে স্টেশন পর্যন্ত নামিয়ে দিয়ে আসবে। পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আরতি রওনা হয়। বাবলু বলে, তোমার প্রতাপ ভাইকে আমি বাঁচিয়েছি। আরতি রেগে জিজ্ঞেস করে, কিভাবে? অখিলেশ পান্ডের সামনে নেচে নাকি ডায়মন্ডের কোলে বসে? রেগে বাবলু স্পিড বাড়ালে আরতি তাকে ধীরে চলতে বলে। বাবলু বলে, এটা পান্ডের এরিয়া, তোমার জন্য সেফ না। আরতি তখন খোঁচা দিয়ে বলে, তুমি আছো না, নেচে নেচে ওদের মনোরঞ্জন করবে? নাচার মতো যেই কাজকে তুমি ঘৃণা করতে সংসার চালানোর জন্য সেই কাজটাকেই বেছে নিলে। বলেছিলাম না আইএএস অফিসার হওয়ার জন্য ফোকাস করো? আমি সব কিছু ম্যানেজ করে নিতাম, লজ্জা করেনি তোমার এমন মেয়ে সাজতে? বাবলু কোনো উত্তর না দিলে আরতি বলে, যে নিজের বাবার কথা চিন্তা করে না সে আমাকে নিয়ে কি ভাববে? বাবলু এবার আর সহ্য করতে না পেরে জোরে ব্রেক করে বলে, আমার বাবাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। নিজের পেট ভরা থাকলে সামনের মানুষকে অনেক কিছুই বলা যায়। দুই বেলা খাওয়ার জন্য আমাদেরকে কি কি করতে হয় তুমি কি জানো? একই তো গরিব, আর উপরে আবার নিচু গোত্রের, যেন আমরা কোনো পাপ করে ফেলেছি। আরতি জিজ্ঞেস করে, এমন কি হয়েছে যার জন্য তুমি তোমার সবচেয়ে ঘৃণা করা কাজটাকেই বেছে নিয়েছো? বাবলু জমিদারের এই মেয়েকে তার অসহায়ত্বের কথা কিভাবে বোঝাবে, তাই সে চুপ করেই থাকে। গল্প চলে আসে 1 বছর আগে। বাবলুর বাবা আরতির বাবা সোনা সিং এর কাছে গিয়ে বলে তার স্ত্রী হাসপাতালে ভর্তি, টাকা না হলে অপারেশন করা যাচ্ছে না। সোনা সিং কিছু টাকা দিতে গেলেই প্রতাপ আর রাধে এসে বলে ওর ছেলে রাধেকে মেরেছে আর বাবা এসে টাকা চাচ্ছে।
আছে। আমরা তো ওর মেয়েকে ছেড়ে দিচ্ছিলাম, হুট করে ওর ছেলে এসে মারধর শুরু করে দেয়। বাবলুর বাবা হাত জোর করে ক্ষমা চেয়ে বলে, আমি ওয়াদা করছি বাবলুও পায়ে পড়ে ক্ষমা চাইবে। সোনা সিং টাকা দিয়ে বলে, আমরা কথা রাখতে জানি, কিন্তু নাচ ছাড়া অনুষ্ঠান তো ফিকে হয়ে যায়। বাবলুর বাবা নাচতে রাজি হয়ে গেলে সোনা সিং বলে, তুমি নয়, বরং তোমার ছেলে নাচবে। বাবলুর বাবা অনুরোধ করে তার ছেলেকে ছেড়ে দিতে। সে পরীক্ষা দিয়ে এসেছে, কয়েকদিন পরেই বড় অফিসার হবে। ঠাকুর বলে, বড় বড় অফিসাররাও আমাদের মতো জমিদারদের সামনে নাচে, আর তোমার ছেলে তো এখনো অফিসারই হয়নি। সিদ্ধান্ত তোমার উপরে, স্ত্রীকে বাঁচাবে নাকি ছেলেকে নাচাবে। বাবলুর বাবা হাসপাতালে এসে ডক্টরকে জানায় টাকা দেওয়া হয়ে গেছে অপারেশন শুরু করতে। রূপা জিজ্ঞেস করে, তুমি এত টাকা কোথায় পেয়েছো? বাবলুর বাবা সোনা সিং এর কথা বলতেই বাবলু মাথা নত করে বলে, আগামী বছর সব টাকা ফিরিয়ে দিব। বাবলুর বাবা বলে, তার আর দরকার নেই, তোর রাধের গায়ে হাত তোলাটা উচিত হয়নি। আমি তোর সম্মান বেঁচে এসেছি। ছোটবেলায় একবার বাবলু তার বাবার রেখে আসা ঘুঙরু দিতে ঠাকুরের বাসায় গিয়েছিল। বাবলু তখন জানতো তার বাবা এই অনুষ্ঠানে গান করে। ঘুঙরু দিয়ে ফিরে যাওয়ার সময় রাধে আর প্রতাপ জানিয়ে দেয় বাবলুর বাবা মেয়েদের মতো পোশাক পরে যাত্রা পালায় নাচ করে। বাবলু বিশ্বাস করতে না চাইলে প্রতাপ আর রাধে তাকে টেনে নিয়ে বাবলুর বাবার নাচ দেখায়। বাবার এমন ভয়ানক সত্য দেখে ছোট্ট বাবলু কান্না করতে করতে প্রাসাদ ছেড়ে দিয়েছিল। বাসায় গিয়ে বাবাকে এসব কাজ করতে মানাও করেছিল, কিন্তু বাবা বলে, এসব করেই তো টাকা উপার্জন করি, যেন তুই বড় হয়ে একজন অফিসার হতে পারিস। সেদিন থেকেই বাবলু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল বড় অফিসার হয়ে বাবা এই অভিশপ্ত জীবন থেকে মুক্ত করবে। কিন্তু আজ মাকে বাঁচাতে সেই বাবলুকেই নারীর পোশাক ধারণ করতে হয়। যেই বাবা ছেলেকে এসব থেকে দূরে রাখতো, ভাগ্যের কাছে হেরে আজ নিজ হাতে সে তার ছেলেকে সাজাচ্ছে। রাধে জন্মদিনে বাবলু মুখ গোমরা করে আসলে রাধে আর প্রতাপ টিটকারি করে বলে, নে নাচ। ছোটবেলায় বলতাম না বড় হয়ে তোকে আমাদের জন্যই নাচতে হবে, দেখ সেদিন চলে এসেছে। আজ তো তোরও জন্মদিন, ভালো করে মনে রাখবি ঠাকুরদের গায়ে হাত দেওয়ার পরিণতি কি হতে পারে। তীব্র অসহায়ত্ব আর অপমানে বাবলু নাচ শুরু করে। মাঝখানে সোনা সিং তাকে থামিয়ে ডাক দেয়। বাবলু কাছে গেলেই ঠাকুর টাকার বান্ডিল ছুঁড়ে মারে। বাবলু নিচে হয়ে বসে সেই টাকা তুললেই সোনা সিং পা এগিয়ে বলে, নাকে খড় দে। বাবা মায়ের কথা চিন্তা করে বাবলু সেটাও করে। সোনা সিং বলে, এরপর যদি আর হাত ওঠে সেটা হবে ঠাকুর বংশকে প্রণাম করতে কিংবা তাদের ফেলে দেওয়া জিনিস নিতে। প্রতাপ এসে অপমানের বদলা নিতে রাধেকে বলে, তো জন্মদিন আর লালিকে কেক খাওয়াবি না? রাধে একটা কেক নিয়ে বাবলুর মুখ কেকের মধ্যে চেপে ধরে। অসহায়ের মতো বাবলু চুপচাপ দাঁড়িয়ে থাকে আর রাধে শয়তানের মতো হাসতে থাকে। গল্প চলে আসে বর্তমানে। গুলি খেয়ে ডায়মন্ড তার লোকজনের উপরে প্রচন্ড রাগ দেখায়, আর তার ভাই আখিলেশও এখনো কিছুই করেনি। তাই এবার সিদ্ধান্ত নিয়েছে সে বদলা নিতে আরতির সম্মান নষ্ট করবে। তখনই বাবলু ডায়মন্ডকে কল দিয়ে উস্কানি দিয়ে বলে, রাধে তোমার উপর গুলি চালিয়েছিল, যদি চাও রাধেকে তোমার সামনে হাজির করতে পারি, তবে তার বিনিময়ে বেশ টাকা ঢালতে হবে। ডায়মন্ড বলে, যত চাইবে দিব, তুমি শুধু রাধেকে আমার সামনে আনো। প্রতাপের বাবা প্রতাপকে বোঝায় সাজান একটা পেয়াদা ছিল, আসল চাল তো অন্য কেউ দিচ্ছে। প্রতাপের বাবা বলে, আমি নিশ্চিত এসবের পিছনে রাধের হাত আছে। বাবলুকেও সে সেদিন অস্ত্র নিতে দেয়নি, আর ও জানতো তুমি কোথায় ছিলে, তাই সাজানকে মেরে নিজের পিঠ বাঁচিয়েছে। প্রতাপ বলে, কাউকে রাধের উপরে নজর রাখতে বলো। প্রতাপের মায়ের এই বিষয়টা একটুও ভালো লাগে না। এদিকে রাধে মায়ের কাছে গেলে রানী তাকে কষে একটা চড় মেরে বলে, আনন্দ ফুর্তি বাদ দিয়ে কাজে মন দাও। গৃহ শান্তির জন্য আখিলেশের বাসায় পূজা চলছে। পূজার মাঝখানে একটা কল আসলে আখিলেশ উঠে চলে আসে। কোনো এক টেন্ডার পাওয়া নিয়ে ঝামেলা হয়েছে। পূজা শেষে আখিলেশ তার বাবাকে জানায় প্রতাপের কিডন্যাপিং এর দোষ আখিলেশকে দেওয়া হচ্ছে। আখিলেশের বাবা পান্ডে বলে, এখন তো বদনাম হয়ে ভাইরাল হওয়ার যুগ, আমরা ছাড়া কারো সাহস নেই প্রতাপকে অপহরণ করার। আমরা যখন কিডন্যাপ করিনি তাহলে কে করলো? তুমি শুধু এটা খুঁজে বের করো যে এই কাজ কে করেছে। এদিকে রাধে রাগের মাথায় হাঁটা শুরু করলেই বাবলু পেছনে হাঁটতে থাকে। রাধে রেগে তার কলার ধরলে বাবলু বলে, আমাকে আপনার সাথে ছায়ার মতো থাকতে বলা হয়েছে। বাবলু বলে, বাসার তথ্য লিক হলে সবার আগে পরিবার তাদের দুর্বল সদস্যকে সন্দেহ করে। বাবলু জিজ্ঞেস করে, ডায়মন্ডকে কি তুমি গুলি করেছিলে? রাধে বলে, না আমি না, প্রতাপ। বাবলু বলে, তার মানে অন্য কেউ যে তোমাদের মাঝে ঝগড়া সৃষ্টি করছে। বাবলু পরামর্শ দেয় আখিলেশের সাথে প্রতাপ ভাইয়ের একটা মিটিং সেট করিয়ে ডেরা আর কতবার ঝামেলা মিটিয়ে ফেলো, তাহলে পরিবারে তোমার সম্মান বেড়ে যাবে। বলদ রাধে সেটা মেনে নিয়ে হিরোগিরি দেখাতে
একাই ইট ভাটায় চলে আসে আখিলেশের সাথে দেখা করতে। কিছুক্ষণ পর ডায়মন্ড তার দলবল নিয়ে সেখানে চলে আসে। রাধেকে ঘিরে ধরলেই রাধে পালানোর চেষ্টা করে, কিন্তু সে আর পালাতে পারে না। রাধে তাদেরকে ধাক্কা মেরে দৌড়াতে শুরু করে, কিন্তু ডায়মন্ডের দলবল তাকে ধরলে ডায়মন্ড ইট দিয়ে মারতে মারতে রাধেকে আধমরা করে ফেলে। এরপর টানতে টানতে ইটের জ্বলন্ত চুল্লির মধ্যে ফেলে ঢাকনা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর বাবলু মুখে কাপড় বেঁধে এসে বলে, তোমার কাজ তো করে দিয়েছি, আমার টাকা কোথায়? ডায়মন্ড এক ব্যাগ টাকা দিয়ে বলে, আমার এবার আরতিকে লাগবে। বাবলু বলে, তাহলে এর চাইতেও বেশি দাম দিতে হবে। ডায়মন্ড দিতে রাজি হয়ে গেলে বাবলু বলে, তোমার কাজ হয়ে যাবে। প্রতিশোধের আগুন কি এতটাই নির্মম যে একটা মেয়ের সাথে বাবলু এমন কাজ করবে? সেদিন রাতে আরতি রূপার হোস্টেলে সব সত্য জানতে দেখা করতে আসে। রূপার সেদিন তার সাথে কি হয়েছিল সব আরতিকে বলে দেয়। রাধের জন্যই বাবলুকে মেয়ে সেজে আজ নাচতে হচ্ছে। রূপার নিরাপত্তার কথা ভেবে মায়ের অপারেশন হওয়ার পরপরই বাবলু রূপাকে হোস্টেলে পাঠিয়ে দেয়, আর মানা করে যায় যে গ্রামের কারোর সাথে কোনো যোগাযোগ না রাখতে। বাবার মৃত্যুর খবরও 13 দিন পর কল করে বলেছিল। বাবলু ও গ্রামে কারোর সাথে তেমন একটা কথা বলে না। এমন কষ্টের মধ্যে দিয়ে যাওয়া বাবলুকে না বুঝে উল্টাপাল্টা কথা শোনানোর জন্য আরতি এবার কষ্টে কান্না করে দেয়। যাকে আরতি ভালোবাসতো তাকে বিশ্বাস না করে, তার সমস্যার কথা না জেনে তাকে কতটা অপমান করে এসেছে। অনুতপ্ত হয়ে আরতি হোস্টেল থেকে বের হয়ে যায়। রাধের লাশ উদ্ধার করলে খবর পেতেই ঠাকুর পরিবার ইটভাটায় ছুটে আসে। রাজেশ ছেলের শোকে জোরে চিৎকার করে কান্না শুরু করে। পুলিশ জানায় বাইক এখানেই ছিল আর তার লাশ চুল্লির মধ্যে। পাশে ফোন পাওয়া গেছে আর তাতে লাস্ট কল ডায়মন্ড এবং আখিলেশকে করা হয়েছিল। পরিস্থিতি দেখে মনে হচ্ছে তাদের মধ্যে যোগাযোগ ছিল। সোনা সিং বিশ্বাস করতে চায় না যে রাধে একটা বিশ্বাসঘাতক ছিল। তখনই একজন টাকার ব্যাগ নিয়ে এসে বলে, এটা রাধে ভাইয়ের রুমে পেয়েছি। প্রতাপ ব্যাগ খুলে দেখে প্রায় 15 থেকে 20 লাখ টাকা। ছেলের বিরুদ্ধে কথা বলায় রাজেশ প্রচন্ড রেগে যায়। দুই ভাইয়ের তর্ক শুরু হলে সোনা সিং বলে, আমাদের একটাই লক্ষ্য, এসব কে করেছে, কিভাবে হয়েছে সেটা আগে জানতে হবে। ডিএসপি আখিলেশের বাসায় গিয়ে সব জানালে আখিলেশ ডায়মন্ডকে কষে একটা চড় মারে। ডায়মন্ড কোনো অনুতাপ ছাড়াই স্বীকার করে নেয় যে রাধেকে সেই মেরেছে। বাবা ডিএসপি কে বলে, দেখো, অ্যাটেম্প টু মার্ডার তারাও করেছে, আমরাও করেছি, তফাৎ হলো আমাদেরটা সফল হয়েছে। যেভাবে পারো এই কেসটা বন্ধ করো। ডিএসপি চলে গেলে আখিলেশ ডায়মন্ডকে দিল্লি পাঠানোর কথা বলে দেয়। ডায়মন্ড মানা করে দিলে আখিলেশ হুমকি দিয়ে বলে, আমার চোখের সামনে যেন তোকে আর না দেখি। ডায়মন্ড বলে, দেখবে না, বলেই দেয় হাঁটা। ছেলের এমন অদ্ভুত আচরণ দেখে পান্ডে বলে, নিশ্চয়ই হাসপাতালে ও অদল বদল হয়ে গিয়েছিল। রাধের চিতায় আগুন জ্বলছে। আরতি এক নজরে বাবলুর দিকে তাকিয়ে আছে, তবে বাবলুর তাতে কিছু যাই আসে না। শেষকৃত্যের অনুষ্ঠান শেষ করে বাসায় ফিরে আসলে প্রতাপ বাবলুকে আগামীকাল তাড়াতাড়ি আসতে বলে। যাওয়ার সময় আরতি বাবলুকে বাংলার পেছনে দেখা করতে বলে। বাবলু সেখানে আসলেই আরতি তাকে জড়িয়ে কান্না করে দেয়। বাবলু সান্ত্বনা দিয়ে বলে, আপনজনদের হারালে এমনই লাগে। আরতি বলে, এসেছিলাম ওকে শাস্তি দিতে, কিন্তু ভাগ্য ওকে এমন শাস্তি দিবে কে জানতো। আমি রূপার সাথে দেখা করেছিলাম, ও আমাকে সব জানিয়েছে যে তোমার সাথে কি হয়েছিল। আমার খুব ভয় করছে। প্রথমে প্রতাপ ভাইকে কিডন্যাপ করলো, তারপর রাধেকে মেরে ফেললো। যদি তোমার কিছু হয়ে যায়। বাবলু বলে, কিচ্ছু হবে না। আরতি বলে, তুমি একবার বলেছিলে একজন সাথে থাকলে পুরো পৃথিবীর সাথে লড়াই করা যায়, আমি তোমার সাথে আছি। এসব জাত পাত উঁচু নিচু গোত্র ভুলে চলো আমরা অন্য জায়গায় নিজেদের সংসার বানাই। তুমি, আমি, রূপা আর মা থাকবো। আরতির এমন কথায় বাবলু ওয়াদা করে হোলির পরে এই গ্রামের সাথে সব সম্পর্ক ছিন্ন করে বাবলু আরতির সাথে চলে যাবে। বাবলু গোডাউনে রাখা 2 ঝুড়ি ইঁদুর নিয়ে পরিত্যক্ত এক বিল্ডিং এ আসে। এক রুমের দরজা খুললেই দেখা যায় সেখানে রাধেকে বেঁধে রাখা হয়েছে। বাবলু রাধের মুখের উপরে কাপড় সরিয়ে সামনে বসে। সেদিন চুল্লিতে ফেলার পর মুন্না নিচ থেকে রাধেকে সরিয়ে নিয়ে যায় আর শাম একটা পুরনো কঙ্কাল সেখানে ফেলে দেয়। পুলিশও কোনো তদন্ত না করে রাধের বাইক আর মোবাইল পেয়ে সবাইকে জানিয়ে দেয় ওটা রাধের লাশ। পিপাসায় রাধের গলা শুকিয়ে আসলে বাবলু ঘটিতে পানি এনে রাধেকে না দিয়ে সেটা পান করে। রাধেকে জিজ্ঞেস করে, তোমরা তো আমার ধরা জগের পানি পান করো না, এখন আমার পান করা পানি কিভাবে পান করবে? এমন মুমূর্ষু অবস্থায় এসব কিছু না মনে করে রাধে পানি পান করার জন্য মুখ এগোলেই বাবু ঘুটে সরাতে সরাতে সব পানি ফেলে দেয়। রাধে পিপাসায় ছটফট শুরু করে দেয়। তার আর বুঝতে বাকি থাকে না এসব বাবলু প্ল্যান করেই করেছে। রাধে এবার রেগে চিৎকার করে বলে, একবার হাতটা খোল, তারপর দেখাচ্ছি তোকে আমার ক্ষমতা। আমি তোর কি এমন ক্ষতি করেছি যে তুই এসব করছিস? বাবলু জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি সব ভুলে গেছো? আমার বোন আর বাবার সাথে কি করেছিলি? রাধের মনে পড়ে বাবলুর বাবাকে সেই গাছের সাথে ঝুলিয়ে মেরে ফেলেছিল। রাধে রেগে বলে, তোর পুরো পরিবারকে শেষ করে দিব, আর রূপার যে কি হাল করব তুই শুধু দেখবি। এভাবে বাবলু তোর হাত খুলবে না সেটা বুঝে হঠাৎই শান্ত হয়ে বলে, তোর কি লাগবে? টাকা?
বাবলু রেগে বলে, এটাই তো তোদের সমস্যা, তোরা বড় লোকেরা গরিবের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের নিঃশ্বাসটাও কিনে নিস। কিন্তু আজ এই গরিবের দিন, সে তার ইচ্ছা পূরণ করবে বলেই খাঁচায় বন্দি সব ইঁদুর ছেড়ে দেয়। ক্ষুধার্ত ইঁদুরগুলো রাধের শরীরে উঠে জ্যান্ত রাধেকে কুড়ে কুড়ে কামড়াতে শুরু করে। রাধে তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে। গল্প চলে আসে 1 বছর আগে। মায়ের অপারেশনের পর বাবলু হাসপাতালে এসে রূপাকে বলে, তুই গোরকাপুরে চলে যা, আমার এক সিনিয়র তোর হোস্টেলে থাকার ব্যবস্থা করে দিবে। মায়ের চিন্তা করার কোনো দরকার নেই, আমি আছি, বাবা সাজান সবাই এখানেই আছে, তুই তোর পড়ালেখা ওখান থেকেই করবি। সময় নষ্ট না করে বাবলু তখনই সাজানের সাথে রূপাকে পাঠিয়ে দেয়। ভেতরে এসে বাবলু হাসি মুখে মাকে সান্ত্বনা দিয়ে বলে, ডক্টর বলেছে তুমি দ্রুত ঠিক হয়ে যাবে। বাবা চলে যেতে গেলে বাবলু টেনে ধরে বসিয়ে খাইয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাদের জন্য যা করেছো তা আর কেউ করবে না। আমি অবুঝ ছিলাম, তোমার এই ত্যাগের মর্ম বুঝতে পারিনি। বাবা উল্টো বাবলুর কাছে ক্ষমা চায়। মানুষ সন্তানের জন্য সম্পত্তি বাড়ি কত কি রেখে যায়, আর সে ছেলের আত্মসম্মানটুকু বেঁচে এসেছে। বাবলু মাকে জড়িয়ে ধরে বলে, একবার মা সুস্থ হোক, তারপর আমরা এখান থেকে চলে যাব, এখানে আর থাকবো না। রাতে হারিয়া সোনা সিং এর কাছে আসলে সোনা সিং জিজ্ঞেস করে, তোর স্ত্রী বেঁচে আছে? হারিয়া বলে, হ্যাঁ সে তো বেঁচে গেছে, কিন্তু আমি মারা গেছি। গত 20 বছর ধরে আপনার হুকুম অক্ষরে অক্ষরে পালন করেছি, যা দিয়েছেন মুখ বুঝে নিয়েছি, কখনো কিছু চাইনি, শুধু বলেছিলাম আমার ছেলেকে এসবে না জড়াতে। কি অপরাধ ছিল আমার বলেন? রামেশ তাচ্ছিল্য করে বলে, নর্তকী হয়ে তুই আমাদের উপরে আঙ্গুল তুলিস, তোর সাহস তো কম না। রাজেশ বলে, আমার ছেলেকে মেরে আবার গলাবাজিও করছিস? হারিয়া আজ উঁচু বংশ নিচু বংশ এই সবকিছু ভুলে বলে, বাবলু ভুল করেছে, ওর সেদিনই আপনার ছেলেকে মেরে ফেলা উচিত ছিল। দুনিয়া থেকে একটা উটকো বদমাস তো কমে যেত। সোনা সিং তেড়ে এসে হারিয়ার বুকে লাথি মেরে ফেলে ইচ্ছা মতো মারতে মারতে কাচের বোতল হারিয়ার মাথায় ভাঙে। রাধেকে বলে, ওকে গ্রামের সামনে এমন সাজা দিবি যেন ওকে দেখে সবার শিক্ষা হয়ে যায়। সবাই চলে গেলে রাধে হারিয়ার বুকের উপরে বসে ইচ্ছা মতো ঘুষি মেরে গ্রামের চৌরাস্তার বটগাছে ঝুলিয়ে নির্মম ভাবে মেরে ফেলে। প্রতাপের 2 লোক বাইকে করে যাওয়ার সময় পি করতে এক গাছের কাছে গেলে সেখানে এক কুকুর মুখে করে একটা দামি ঘড়ি নিয়ে আসে। ঘড়িটা তো দামি দেখে দুজনেই লোভে পড়ে সেটা তুলে নেয়। বাংলোয় তখন রাধের জন্য শোক সভা চলছে। রানী ছেলের শোক সহ্য করতে না পেরে তার রুমে যেতে গেলেই হোঁচট খেয়ে পড়ে যায়। তখনই ঘড়ি পরা একজন রানীকে সাহায্য করতে আসলে রানী বুঝে যায় এটা রাধের ঘড়ি। প্রতাপ রেগে জিজ্ঞেস করে, তুই এটা কোথায় পেয়েছিস? লোকটা জানায় ফাতেমা নগরের কাছে একটা কুকুর নিয়ে এসেছিল। বাবলু বেশ ঘাবড়ে যায়। পুলিশ নিয়ে গিয়ে কুকুর দিয়ে ফাতেমা নগরের সেই ডেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পুলিশ আর ঠাকুরের লোকজন চারিপাশ তন্ন তন্ন করে খোঁজে। বাবলু বুঝতে পারে না সে কি করবে। রাধেকে বেঁধে রাখা সেই রুমের সামনে একবার ঘুরে এসে প্রতাপকে বলে, এখানে তো কিছুই নেই। তখনই একজন জোরে প্রতাপকে ডাকে। সবাই দৌড়ে গিয়ে দেখে ক্ষত বিখ্যাত রাধের পচা গলা লাশ পড়ে আছে। রাতে বাবলু বটগাছের সামনেই দাঁড়িয়ে আছে। মা এসে বলে, তোকে বলেছিলাম না ওকে ছেড়ে দিতে, নিজের হাত তুই কেন নোংরা করলি? বাবলু মন খারাপ করে বলে, এখানে যখনই আসি বাবাকে দেখতে পাই, তার খুনিদেরকে অন্যের হাতে আমি কিভাবে মরতে দিতে পারি। এমএলএ পান্ডে আর ঠাকুর 2 পরিবারকে এক জায়গায় বসিয়ে বুঝিয়ে বলে, কয়েকদিন পরেই পার্টি জয়েন করবে, এখনই এমন যুদ্ধ শুরু করলে সবার সম্মান নষ্ট হয়ে যাবে। প্রতাপ রেগে বলে, এখানে ব্যাপার সম্মানের নয় বরং আবেগের। আমার ভাই মারা গেছে। মন্ত্রী বলে, রাধের লাশ এখানে পাওয়া গেছে, এটা তো ক্লিয়ার যে ডায়মন্ড রাধেকে মারেনি, অন্য কেউ তোমাদের মাঝে ঝামেলা তৈরি করছে। সোনা সিং জিজ্ঞেস করে, সে কে হতে পারে যে তার এত বড় সাহস একজন ঠাকুরের গায়ে হাত দেয়? আখিলেশ বলে যে প্রতাপকে কিডন্যাপ করেছিল এটা তারই কাজ। প্রতাপ আখিলেশের নাম নিয়ে বলে, আখিলেশই তো আমাকে কিডন্যাপ করেছিল। আখিলেশ বলে, আমি এই কাজ করলে তুমি আজ এখানে বসে থাকতে পারতে না। প্রতাপ রেগে বন্দুক বের করলে আখিলেশও বন্দুক তাক করে। দুইজনকে কোনো রকমে থামালে প্রতাপ বলে, বাবলুই তাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। বাবলুকে সেদিনের ঘটনা বলতে বললে বাবলু কিছুই বলতে চায় না। সোনা সিং বলে, ভয়ের কোনো ব্যাপার নেই, যা জানো সব বলো। বাবলু বলে, ওখানে কয়েকজন ডায়মন্ড আর আখিলেশ ভাইয়ের নাম নিচ্ছিল, আমি ডায়মন্ড ভাইয়ের 2জন লোককেও দেখেছি। আখিলেশ বাবলুকে মিথ্যাবাদী বললে বাবলু মাসুম চেহারা বানিয়ে বলে, দেখেছেন আমি গরিব, তাই এখানে আমার কথা কেউ বিশ্বাস করবে না, যার ক্ষমতা আছে তাকেই বিশ্বাস করবে। আমি যা দেখেছিলাম তাই বলেছি। ভাইয়াকে আপনার ওই ফ্যাক্টরি থেকে ছাড়িয়ে এনেছিলাম। আখিলেশ জানায়, ওটা তো 20 বছর ধরে বন্ধ। প্রতাপ বলে, তো কি হয়েছে, ফ্যাক্টরি তো তোমারই তাই না? আখিলেশ বাবলুর নাচের পেশা নিয়ে অপমান করলে বাবলু বলে, আমি আপনাকে সম্মান করি, কিন্তু যা করেছি আমার মালিককে বাঁচানোর জন্যই করেছি। আর এসবের মাঝে একটা প্রশ্ন তো থেকেই যায়, ডায়মন্ড ভাই কাউকে রাধে মনে করেই তো চুলিতে ফেলেছিল, আর আখিলেশের ভাইয়ের সামনেই তো ডায়মন্ড ভাই আরতির উপর
উপরে গুলিও চালিয়েছিল। আখিলেশ বলে, তুমি পুরো কথা বলছো না কেন? তোমার সাথেই তো আরতিকে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলাম। পান্ডে বুঝিয়ে বলে, এই শত্রুতা বাড়ালে লোকজন মারা যাওয়া ছাড়া আর কিছুই হবে না। তাই এসব ভুলে নতুন এক সম্পর্ক তৈরি করা উচিত। আমাদের আত্মীয়ের সম্পর্ক গড়া উচিত। প্রতাপ জিজ্ঞেস করে, কিসের আত্মীয়? সোনা সিং জানায়, আখিলেশ এবং আরতির বিয়ে। এই কথা শুনে বাবলু হতবাক হয়ে যায়। ডায়মন্ড তখন ফুল ভলিউমে গান শুনছে। তার দুই লোক বলা বলি করে আরতি আর আখিলেশের বিয়ের কথা ডায়মন্ডকে জানাবে কিনা, কারণ ডায়মন্ডের যা মুড তাতে দেখা গেল আরতিকে মারার আগে তাদের দুজনকেই মেরে ফেললো। তাই চলে যেতে গেলে ডায়মন্ড তাদেরকে ডাক দেয়। ডায়মন্ড বুঝতে পারে না প্রতাপকে সে কিডন্যাপ করেনি, তাও সবাই কেন তার নাম বলছে। আবার সে রাধেকে মেরেছে, অথচ সবাই বলছে সে নাকি মারেনি। একজন বলে, ওই নাচনেওয়ালা বাবলু সবাইকে কিসব যেন বলছে, তার জন্যই তো এত কনফিউশন তৈরি হয়েছে। খবর পেয়েছি ডেরা আর কতবার বোঝাপড়া হয়ে গেছে। আখিলেশ ভাইয়া আর কিছু বলার আগেই পাশের জন থামিয়ে বলে, আপনাকে আখিলেশ ভাই অনেক মিস করছিল। ডায়মন্ড বলে, এসব বাদ দিয়ে চিন্তা কর লাশ কোতোয়া থেকে ডেরাতে কিভাবে গেল। ডায়মন্ড ভাবতে থাকে তার থেকেও ঠাকুরদের আরো বড় শত্রু কে হতে পারে। রাতে বাসায় ফিরে প্রতাপ বাবলুর প্রশংসা করে বলে, অনেক খুশি হয়েছি, আজ কোতোয়াদের সামনে সাহস নিয়ে কথা বলেছিস। কিন্তু আরতির উপরে হামলার ঘটনা আমাদের না জানানোটা তোর একটা ভুল ছিল। দ্বিতীয়বার যেন এমন না হয়। ভেতরে আয়, তোর জন্য খাবার পাঠাচ্ছি। মনোজ এক থালায় খাবার নিয়ে এসে চলে গেলে আরতি বাবলুর সাথে কথা বলতে চায়। বাবলু বলে, এখানে না, কেউ দেখে ফেলবে, তোমাকে আমি পরে কল দিব। বাবলু বাসায় ফেরার সময় মাঝপথে খেয়াল করে রাস্তা বন্ধ করে ডায়মন্ড দাঁড়ানো। বাবলু এবার তাকে জি হুজুর করা শুরু করলেই ডায়মন্ড জিজ্ঞেস করে, তুমি নাকি সেদিন গোডাউনে আমার লোককে দেখেছিলে, তো সে কে? এদেরকে দেখে বলো তো। বাবলু আমতা আমতা করলে ডায়মন্ড বাবলুর মুখে কাপড় পেঁচিয়ে বুঝে যায় সেদিন রাধেকে মারার পর টাকা নিতে বাবলুই এসেছিল। বাবলুকে বলে, আরে তুই তো দেখি ডাবল এজেন্ট, আমার সোর্স হয়ে কাজ করছিস, আবার প্রতাপের আজ্ঞাবহ চাকরও হয়েছিস। বলেই বন্দুক দিয়ে বাবলুর মাথায় আঘাত করে বাবলুকে অজ্ঞান করে ফেলে। বাবলুর বাবা মারা যাওয়ার পর গ্রামের লোকেরা বলে, আর কতদিন আমরা ঠাকুরদের অত্যাচার সহ্য করব। পাশে দাঁড়িয়ে থাকা ইন্সপেক্টর বলে, এসব ডায়লগ সিনেমাতেই ভালো লাগে। যাই হোক, দোষ বড়লোকের উপরে দিয়ে দাও, তারপর তাদের থেকে টাকা পয়সা হাতিয়ে নাও। বিচার পেতে হলে থানায় গিয়ে এফআইআর করতে হবে। চলো, আমার সাথে কে কে যাবে? কিন্তু বাবলু বলে, ওরা সবাই ভুল বুঝেছে। ঠাকুর তো আমার মায়ের জীবন বাঁচিয়েছে। বাবা সেই জন্যই সোনা সিংকে ধন্যবাদ দিতে গিয়েছিল। আমাদের মতো আরো অনেক দল সোনা সিং এর বাড়িতে গিয়ে নাচতে যায়, কিন্তু ঠাকুর পরিবার শুধু আমাদেরকেই ডাকে। সেই কারণে হয়তো অন্য কোনো দল বাবাকে হিংসার বশবর্তী হয়ে খুন করেছে। আমার বাবার পোস্টমর্টম করার কোনো দরকার নেই। পুলিশ বাবলুর কাছ থেকে স্টেটমেন্ট লিখে স্বাক্ষর নিয়ে চলে যায়। বাবার লাশের শেষকৃত্য করার সময় বাবলু বলে, আমাদের কারো সাহস হলো না থানায় রিপোর্ট লিখতে। আগেও এমন হয়েছে, এখনো হচ্ছে, আর ভবিষ্যতেও এমনই হবে। ওরা টাকা ছুড়বে আর আমরা নাচবো। পন্ডি বলে, আর তো কিছু করার নেই, তোমার বাবা ওদের বিরুদ্ধে দাঁড়ালে তাকেও শেষ করে দিল। বাবলু বলে, সবাই যদি আমার বাবাকে সত্যি মুক্ত করতে চাও তাহলে চিতায় হাত রেখে শপথ নাও, আমরা সবাই একসাথে মিলে ঠাকুরদের শেষ করে দিব। গ্রামের সবাই শপথ নেয় এবার যেভাবেই হোক ঠাকুরদের অত্যাচার থেকে তাদের নিজেদেরকে মুক্ত করবে। গল্প চলে আসে বর্তমানে। ডায়মন্ড বাবলুকে মারতে মারতে বলে, কি ভেবেছিলি পান্ডে আর ঠাকুরদের মাঝে ঝামেলা লাগিয়ে দূর থেকে মজা নেবে আর কেউ তোকে ধরতেই পারবে না? তবে তোকে এত সহজে আমি মারবো না। এদিকে সোনা সিং আরতিকে আখিলেশের কথা বললেই আরতি বলে, আমি তো ওকে ঠিক মতো চিনিও না। সোনা সিং বলে, বিয়ে হতে এখন অনেক সময় আছে, ততদিনে একে অপরকে চিনে যাবে। আরতি বলে, তুমি আমাকে বিয়ে নয় বরং সমঝোতা করতে বলছো। মা মারা যাওয়ার পর তুমি আমাকে বড় করেছো, কিন্তু তার বদলে এত বড় বলিদান চাইবে কোনদিন ভাবতেও পারিনি। বাবা বলে, যখন ডায়মন্ড তোমার উপর গুলি চালিয়েছিল তখন আখিলেশ তোমাকে বাঁচিয়েছিল। একটা স্বামীর মাঝে এই গুণটাই সবচেয়ে বড়, যে সে তার স্ত্রীকে সব সময় রক্ষা করবে। অনেক ভেবে চিন্তেই আমি আখিলেশকে পছন্দ করেছি। বাবা চলে গেলে আরতি বাবলুকে কল করে, কিন্তু ফোনটা তখন ডায়মন্ডের কাছে। কল রিসিভ না করলে আরতি মেসেজ দিয়ে জানতে চায়, বাবলু তুমি কোথায়, আর কল রিসিভ করছো না কেন? বাবা আমার বিয়ে ঠিক করেছে, জলদি আমাকে কল করো। মেসেজটা দেখে ডায়মন্ডের সন্দেহ হলে সে বাবলুকে জিজ্ঞেস করে, আরতি তোর কাছে কেন মেসেজ দিল? তাহলে কি তোর সাথে আরতির সম্পর্ক আছে? ওর সাথে আমার ব্যক্তিগত শত্রুতা আছে, আর আমি ওকে বিয়ে করে সেই বদলা নিব। বাবলু হাসতে হাসতে বলে, তার মানে তোমাকে কেউ বলেনি যে তোমার বড় ভাই আরতিকে বিয়ে করছে? বাবলু টিটকারি করে বলে, যে মেয়েটার কারণে তুমি বাবা হতে পারবে না সেই মেয়েটাই এখন তোমার ভাবি হবে, আর প্রতিদিন তার পা ছুঁয়ে তোমাকে আশীর্বাদ নিতে হবে। তখনই ডায়মন্ড আখিলেশকে কল করে জরুরি একটা কাজের বাহানায় ফার্ম হাউসে আসতে বলে, আর আসার সময় লাড্ডু নিয়ে আসতে বলে। বাসা থেকে বের হওয়ার সময় আখিলেশ তার মাকে বলে যায় ডায়মন্ডের সাথে দেখা করতে ফার্ম হাউসে
যাচ্ছে। ডায়মন্ড বাবলুকে বলে আরতিকে আমার হাতে তুলে দেওয়ার জন্য যে মিথ্যা ওয়াদা করেছিলে সেটা পূরণ করার সময় চলে এসেছে। ডায়মন্ড বাবলুর ফোন থেকে আরতিকে মেসেজ করে পুরনো মন্দিরে দেখা করতে ডাকে। কিছুক্ষণ পর সবাই বাবলুকে পুরনো মন্দিরে নিয়ে আসে, কিন্তু তখনই সেখানে পুলিশের গাড়ি আসে। পুলিশ এখানে কি করছে জানতে চাইলে ইন্সপেক্টর জানায় আখিলেশ বলেছিল সবসময় ডায়মন্ডের উপরে নজর রাখতে, যেন সে কোনো বলদামি না করে, তাই ডায়মন্ডের ফোন ট্র্যাক করে এখানে এসেছে। কিন্তু বাবলুকে এখানে কেন এনেছেন? ডায়মন্ড বলে ওর মাসুম চেহারা দেখে সবাই ফাঁদে পড়েছি, ও নিজেই রাধিকে মেরেছে আর প্রতাপকে কিডন্যাপ করেছিল, আর আমার বাবা হওয়ার ভবিষ্যৎটাও ওই নষ্ট করেছে। ইন্সপেক্টর বলে তাহলে আর দেরি করছেন কেন, এখানেই শেষ করে প্রতিশোধটা নিয়ে নিন, আমরা আছি, কোনো সমস্যা নেই। ডায়মন্ড বাবলুর মাথায় বন্দুক তাক করলে বাবলু চিৎকার করে গুলি মারতে বলে, সাথে সাথে ইন্সপেক্টর ডায়মন্ডের মাথায় গুলি করে। ডায়মন্ডের সাথীরা পালাতে গেলে ইন্সপেক্টর সবাইকে মেরে ফেলে। তাদের মধ্যে একজন না পালিয়ে জিজ্ঞেস করে যে থালাতে খাবার খেলে সেই থালায় ফুটো করলে? ইন্সপেক্টর বলে ছোটবেলা থেকেই এসব ছোট জাত বড় জাত শুনতে শুনতে আমার আর ভালো লাগে না, আমরা নিচু জাতের বলে কি আমাদের মাথা উঁচু করার অধিকার নেই? পুলিশের পোশাক যখন পরেছি একদিন তো সম্মানের সাথে মাথা উঁচু করে পাঁচপই। লোকটা দৌড় দিলে বাকি পুলিশ তাকে ধরতে চায়। ইন্সপেক্টর পঙ্কজ বাবলুকে বলে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার সময় থেকেই তোমাকে চিনি, তুমি যেমন আমার মাঝে তোমাকে দেখতে পাও, আমি তোমার মাঝে আমাকে দেখতে পাই, পার্থক্য শুধু আমি পাশ করে গেছি আর তোমার পরীক্ষা এখনো বাকি। তখনই আরতি মন্দিরে এসে বাবলু তার সাথে দেখা করতে এসে বলে এত রাতে মেসেজ দিলেই দেখা করতে চলে আসবে। আরতি জানায় এছাড়া তো আর কোনো উপায় নেই, বাবা জোর করে আখিলেশের সাথে আমার বিয়ে ঠিক করেছে, কাল আমি বাবাকে তোমার কথা বলবো, প্রতাপ ভাই আর রানী চাচিকে আমি বুঝিয়ে বলবো। বাবলু বলে এতে ঝামেলা আরো বাড়বে, তুমি আমার সাথে আমাদের বাসায় চলো, ওখানে গিয়ে একটা বুদ্ধি বের করা যাবে। এদিকে ডায়মন্ড সেই সাথী জঙ্গলের মধ্য দিয়ে তখনও দৌড়াচ্ছে। পুলিশ অনেক চেষ্টা করলেও তাকে ধরতে পারে না। পরের দিন সকালে বাবলু আরতির ফোন নিয়ে বলে আপাতত ফোন বন্ধ থাকুক, নয়তো ট্রাক করে ধরে ফেলবে। আরতি গ্রামে আসলে খেয়াল করে সবাই বন্দুক নিয়ে রেডি হচ্ছে। গ্রামের সবাই বলে শত্রুর মেয়েকে এখানে কেন এনেছো? এর কারণে ঠাকুররা ঠিকই এখানে চলে আসবে। আরতি জিজ্ঞেস করে ওরা আমার বাবার সম্পর্কে এমন ভাবে কথা বলছে কেন? পাশ থেকে একজন বলে মেয়েটার প্রেমে পড়ে ভুলে গেছো যে আমরা কি শপথ নিয়েছিলাম? তবে আজ যাই হোক না কেন আমি ওই ঠাকুরকে খুন করব। আরতি বলে আমার বাবা তোমাদের জন্য এত কিছু করলো আর তোমরা আমার বাবাকে মারতে চাচ্ছ? গ্রামের এক লোক বলে তোমার বাবা আমাদের বাবা মা, এমনকি বন্ধু সাজানকেও খুন করেছে, আর আমরা তোমার বাবাকে ছেড়ে দিব? বাবলুকে জিজ্ঞেস করো ওর বাবাকে কে মেরেছিল। বাবলু আরতিকে ঘরে পাঠিয়ে গ্রামের লোকদেরকে বলে আমি তোমাদেরকে ধোকা দিচ্ছি না, আপাতত এটা ছাড়া আর কোনো পথ খোলা নেই। গতকাল রাতে ডায়মন্ডকে মেরে ফেলেছি, তাই শুধু ঠাকুর না আখিলেশও বদলা নিতে আসবে। তোমরা যেহেতু আমাকে বিশ্বাস করে ঠাকুরদের উপরে বদলা নিতে চেয়েছো, তাই আর একটু বিশ্বাস রাখো। এদিকে সকালে ছোট ভাইয়ের খুনের খবর শুনে আখিলেশ মন্দিরের সামনে আসে। তখনই সেখানে প্রতাপ সান্ত্বনা দিতে আসলে আখিলেশ বলে তোমাদের গ্রামে খুন হয়েছে, তার মানে এই গ্রামের কেউ আমার ভাইকে মেরেছে, পারলে এবার গ্রামের লোকদেরকে আমার থেকে বাঁচাও। প্রতাপ আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। আখিলেশ ইন্সপেক্টরকে বলে ডায়মন্ডের সাথে আরো একজন ছিল, সে কোথায়? ইন্সপেক্টর বলে তাকে এখনো পায়নি। এদিকে এসব খবর শুনে সোনা সিং প্রতাপের উপরে বেশ রেগে যায়। এই গ্রাম আমাদের, আর গ্রামে আগুন দিলেও আমরাই দিব, বাইরের কেউ না। তখনই চাচি এসে জানায় কাল রাত থেকেই আরতিকে পাওয়া যাচ্ছে না। এদিকে বাবলু ঘরে আসলে আরতি বলে রাতের কারণে তোমাকে নাচতে হয়েছে, আর সেই অপমানে তোমার বাবা মারা গেছে, তাহলে গ্রামের সবাই আমার বাবাকে খুনি বলছে কেন? বাবলু বলে আমি জানি তোমার বাবা নির্দোষ, সে কারণেই তো আমি তোমাদের ওখানে কাজ করি। আমি গ্রামবাসীকে বুঝিয়েছি, এবার তুমি চাইলেই গ্রামবাসী আর ঠাকুরদের ঝামেলা একেবারে শেষ হয়ে যাবে। তুমি আমাকে বিয়ে করলেই এই ঝামেলা মিটে যাবে, তবে আপাতত এই বিয়ের কথা কাউকে বলার দরকার নেই। বাবলু তার মাকে ডেকে বলে আজই আমরা বিয়ে করব। বাইরে এসে গ্রামের সবাইকে বলে মেয়েটা ছোটবেলা থেকে আমাকে ভালোবাসে, তবুও তাকে বিশ্বাস করাতে পারিনি আমার বাবার খুনের জন্য ওর বাবাই দায়ী, তাহলে আইন কিভাবে বিশ্বাস করবে? তাই আমি এমন কিছু ভেবেছি যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। বাবলু প্রমোদকে বলে এখনই হাবিলিতে গিয়ে সোনা সিংকে বলো বাবলু তার মেয়েকে কিডন্যাপ করে জোর করে বিয়ে করছে। প্রমোদ সাথে সাথেই দৌড়ে সোনা সিংকে একথা জানিয়ে দেয়। এদিকে ইন্সপেক্টর পান্ডের বাসার চারপাশে পাহারা বসিয়েছে, কারণ তারা জানে কাজরু এ বাসায় চলে আসলে সব জানাজানি হয়ে যাবে। কিন্তু সে পান্ডেকে বলে কাজরু যেহেতু পালিয়েছে তাই আপনাদের নিরাপত্তা দরকার, সে কারণে আমি এই বাসা ঘিরে রেখেছি। পান্ডে ইন্সপেক্টরকে ডেকে বলে আমাদের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি কাজরুকে খুঁজে বের করো, আমার সামনে হাজির করো। কিন্তু পুলিশকে ফাঁকি দিয়ে কাজরু ঠিকই বাসার ভেতরে ঢুকে পড়ে। ইন্সপেক্টর তার দিকে গুলি চালালেও সে ঘরের ভেতরে এসে আখিলেশকে সব সত্য বলে দেয়, আর এই সবকিছু
সবকিছুর মাস্টার মাইন্ড যে বাবলু তাও জানিয়ে দেয়। যেহেতু ইন্সপেক্টর বুঝে গেছে এবার ডায়মন্ডকে কে মেরেছে পান্ডেরা সব জেনে যাবে, তাই সে জলদি সেখান থেকে বের হয়ে বাবলুকে কল করে সব জানিয়ে দেয়। এদিকে আখিলেশ প্রতাপকে কল করে বলে ডায়মন্ড আর রাধেকে বাবলু মেরেছে, তার সাথে ইন্সপেক্টরও জড়িত। প্রতাপ জানায় বাবলু আরতিকেও মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়ে তুলে নিয়ে গেছে। আখিলেশ রেগে বলে তাহলে আপনারা অপেক্ষা করছেন কেন, আপনারা গ্রামে যান, আমরাও আসছি। পান্ডে আর ঠাকুর পরিবারের সবাই বাবলুর গ্রামের দিকে রওনা দেয়। গ্রামে ঢোকার সময় বাবলুর মা সামনে এসে দাঁড়ালে সোনা সিং গাড়ি থামাতে বলে। বাবলুর মা বলে এত বছর যাদের অত্যাচার করেছেন আজ প্রথমবার সেই গ্রামে আসলেন, আপনাকে তো বরণ করে নিতেই হবে। বাবলুর মা বলে আরতির সাথে দেখা করতে হলে আপনাকে একা গ্রামে ঢুকতে হবে, বাকি সবাই এখানেই থাকবে। সোনা সিং সবাইকে বলে আমি যতক্ষণ না বলবো কেউ গ্রামে ঢুকবে না, আমার মেয়ের যেন কিছু হয় না। ঠাকুরকে নিয়ে আসলে বাবাকে দেখে আরতি বেশ খুশি হয়ে বলে আমি জানতাম তুমি আসবে, বাবলু আমাকে তোমার মতোই ভালোবাসে, আমাদের বিয়ে হলেই এই গ্রাম আর ঠাকুরদের শত্রুতা শেষ হয়ে যাবে। বাবলুর মা শ্বশুরের পা ছুঁয়ে আশীর্বাদ করতে বললে বাবলু বলে আজ থেকে শ্বশুর না, উনি আমার বাবা। আরতিকে আবারও বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হলে সোনা সিং বলে আমার মেয়েটাকে কি বলেছ যে তোমাকে এত বিশ্বাস করছে। বাবলু জানায় আপনি যা বলেছিলেন ওই যে বিয়ের মাধ্যমে দুই গ্রামের শত্রুতা বন্ধ হয়ে যাবে। বিয়ে শুরু হলে গ্রামের একজন বলে মাথায় বিয়ের মুকুট পরেছ মানে আজ তুমিই রাজা, এবার গিয়ে মুরব্বীদের আশীর্বাদ নিয়ে আসো। বাবলু সোনা সিং এর সামনে এসে বলে আমার কাছে তো রাজা আর মুরব্বী এই একজনই, তাই যা চাইবার তার কাছেই চাইবো। সোনা সিং জিজ্ঞেস করে বলো কি চাও, কিন্তু আরতিকে আমার সাথে যেতে দিতে হবে। বাবলু বলে ঠিক আছে, আপনি আমাদের সাথে যা যা করেছেন তা সবার সামনে আর আপনার মেয়ের সামনে স্বীকার করবেন, তাহলেই আমরা আরতিকে যেতে দিব। একবার যদি বিয়ে হয়ে যায় তখন আর কিছুই করার থাকবে না। এদিকে গ্রামের বাইরে পান্ডের লোকজন চলে এসেছে, সবাই এখনো অপেক্ষা করছে কেন জিজ্ঞেস করলে ঠাকুর পরিবারের লোকজন বলে আমাদের ভেতরে যেতে নিষেধ করেছে। আখিলেশ বলে তোমাদের নিষেধ করেছে, আমাদের তো আর করেনি, বলেই আচমকাই গুলি করতে শুরু করে। গ্রামবাসী আর প্রভাবশালী দুই পরিবারের মাঝে তুমুল গোলাগুলি শুরু হয়। আরতি বাবলুকে বলে ওরা গুলি কেন চালাচ্ছে, আমি ওদের সাথে গিয়ে কথা বলছি। কিন্তু আরতি যেই না গাছের আড়াল থেকে বের হয় অমনি তার গায়ে গুলি লাগলে বাবলু তাকে নিয়ে লুকিয়ে পড়ে। ঠাকুর পরিবারের সবাই এসে সব ঘরে খুঁজলেও তাকে আর পায় না। বাবলু তখন মাইকে বলে আমি শুধু বলেছিলাম সবার সামনে নিজের অপরাধ স্বীকার করে নাও, এবার তো তুমি নিজের মেয়ের লাশও পাবে না। সোনা সিং বুঝে যায় সে তার একমাত্র মেয়েকে হারিয়ে ফেলেছে, তাই রেগে বলে আমি এই গ্রামের বড় ঠাকুর, তোরা হয়তো ভুলে গেছিস বাবলুর বাবাকে আমি কিভাবে মেরেছিলাম আর কোন্দানের বাবার কারণে আমার মেয়ের শরীরে একটু আঁচড় লেগেছিল, সেই কারণে নিজের গাড়ির তলায় ওকে পিষে মেরেছিলাম। আর যখন যখন তোরা তোদের যোগ্যতা ভুলে যাস তখনই আমি তোদেরকে এভাবেই সাজা দিই, আর আজ তোরা কিনা আমার মেয়েকে মেরে ফেললি, তোদের আজ এমন ভাবে শেষ করব যে আবারও জন্ম দিতে গেলে 10 বার ভাববি। তখনই আড়াল থেকে সবাই বের হয়ে আসলে আরতি বাবাকে বলে এতদিন তুমি আমার সামনে ভালো মানুষের মুখোশ পরে থাকতে। প্রতাপ জিজ্ঞেস করে আরতি তোর মাথা ঠিক আছে তো, এই সব কিছু ওই বাবলুর চাল, ও তোকে ফাঁসিয়েছে, বাবলুই তো রাধেকে মেরেছে। আরতি এসে বাবলুকে চড় দিয়ে বলে সারা জীবন আমি তোমাকে উতুজাতের কাছ থেকে বাঁচিয়েছি আর তুমি আমাকেই ফাঁসিয়েছ। আরতি সোনা সিংকে বলে তোমরা দুজনেই আমাকে দাবার গুটির মতো ব্যবহার করেছ, আজ থেকে আমি আর কারোর জন্য ব্যবহার হতে চাই না, আমি কোথায় যাব সেটা আমার ব্যাপার। আরতি রেগে হাঁটা দিলেই সোনা সিং রেগে বাবলুকে বলে দরকার হলে আমার বুকে গুলি মেরে প্রতিশোধ নিতি, আমার এতদিনের কষ্ট করে এক করে রাখা পরিবারকে তুই কেন আলাদা করলি। বাবলু বলে আমি আপনার মেয়েকে সম্মানের সাথে আপনার কাছ থেকে চেয়ে আনতাম, কিন্তু আপনার মতো মানুষ চায় না আমরা বড় হই ভালো কিছু করি, আপনি আমার ভবিষ্যৎ কেড়ে নিয়েছেন, এমনকি সবার সামনে আমার আত্মসম্মানটাও কেড়ে নিয়েছেন। আপনি সব চাইতে আপনার মেয়েকেই বেশি ভালোবাসেন, তাই তার সামনে আপনার ভালো মানুষের মুখোশ আমি খুলে দিয়েছি, এই কষ্ট নিশ্চয়ই বুকে গুলি করার থেকেও অনেক বেশি কষ্টের। বলেই বাবলু দৌড়ে আরতির কাছে যেতে গেলে তার মাও তার পিছু পিছু যায়। তখনই সোনা সিং গুলি করতে গেলে বাবলুর মা তার সামনে চলে আসে। বাবলু রেগে তার দিকে গুলি করতেই সোনা সিং এর বুকে গিয়ে গুলিটা লাগে। আরতি দৌড়ে এসে দেখে তার ভালোবাসার মানুষটাই তার বাবাকে মেরে ফেলেছে। আরতি বলে এবার তো তোমার বদলা পূরণ হয়েছে। বাবলুকে থানায় নিয়ে যাওয়ার সময় প্রতাপ বলে কি মনে হয় তুই জেলে গিয়ে শান্তি পাবি, জেলের ভেতরে তোর অবস্থা এমন করব যে তুই এর থেকে মৃত্যুকেই সহজ মনে করবি। ঠাকুর পরিবারের কাছে ভিলেন হলেও গ্রামবাসীর কাছে বাবলু ঠিকই তাদের হিরো হয়ে যায়। তবে মাঝখান থেকে সে সারা জীবনের জন্য হারিয়ে ফেলে তার ভালোবাসা আরতিকে। আর এখানেই এই সিরিজের সিজন 1 শেষ হয়ে যায়, হয়তো এরপর সিজন 2 আসতেও পারে।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।